শান্তির পদক্ষেপসমূহ হ্যাক সম্মেলন। প্রথম হ্যাক সম্মেলন হয় 18 মে থেকে 29 জুলাই 1999 সালে রাশিয়ার জার নিকোলাস II এর উদ্যোগে নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত হয়েছিল। উদ্দেশ্য বিধ্বংসী অস্ত্রের ব্যবহার কমানো। দ্বিতীয় হ্যাক সম্মেলন হয় 15 জুন থেকে 18 অক্টোবর 1907 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের প্রস্তাবে ও রাশিয়ার জার নিকোলাস II এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল রাষ্ট্রসমূহ প্রথমবারের মতো আন্তর্জাতিক সংগঠন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। এই ফলশ্রুতিতে বৈশ্বিক শান্তি রক্ষার সর্বপ্রথম সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস গঠিত হয়। কংগ্রেস অফ ভিয়েনা সম্মেলন সময়কাল সেপ্টেম্বর 1814 থেকে জুন 1815 পর্যন্ত। সভাপতি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ফ্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিখ। ভিয়েনা সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত থাকলেও নেপোলিয়নের পতনের মূল ভূমিকা গ্রহণকারী 4টি রাষ্ট্র ছিল বিগ ফোর নামে পরিচিত: অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড ও প্রুশিয়া। উদ্দেশ্য নেপোলিয়নের পতনের পর রাশিয়ার ইউরোপের রাষ্ট্রগুলোর পুনর্গঠন, পুনর্বিন্যাস, উদ্ভূত সমস্যার সমাধান। বিশেষত্ব হচ্ছে এই সম্মেলনে ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন। অস্ত্র চুক্তিসমূহ বা আর্ম ট্রিটিস এটিটি বা আর্ম ট্রেড ট্রিটি পরিচয়। জাতিসংঘের অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি গৃহীত হয় 2 এপ্রিল 2013, কার্যকর হয় 24 ডিসেম্বর 2014। বাংলাদেশ স্বাক্ষর করে 2013 সালে। TPNW বা ট্রিটি অন দ্য প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় 20 সেপ্টেম্বর 2017 নিউ ইয়র্কে। স্বাক্ষরকারী দেশ ছিল 94টি, বয়কট করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। বিপক্ষে ছিল একটি ভোট, নেদারল্যান্ড। লক্ষ্য যে কোনো অবস্থায় পরমাণু যুদ্ধ এড়ানো, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বা নিষিদ্ধকরণ। কার্যকর হয় 22 জানুয়ারি 2011। অটোয়া চুক্তি বা অটোয়া ট্রিটি এটি হচ্ছে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, স্বাক্ষরিত হয় 3 ডিসেম্বর 1997, অটোয়া, কানাডা। অ্যান্টার্কটিক ট্রিটি বা অ্যান্টার্কটিকার সকল ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় 1959 সালের 1 ডিসেম্বর, কার্যকর 1961 সালে 23 জুন। চুক্তির অংশীদার ছিল 56টি দেশ, প্রথম স্বাক্ষরকারী 12টি। অ্যান্টার্কটিকায় প্রচুর পরিমাণ জ্বালানি রিজার্ভ রয়েছে। উন্মুক্ত আকাশ চুক্তি বা ট্রিটি অন ওপেন স্কাইস স্বাক্ষরকারী 35টি দেশ। আলোচিত হচ্ছে বাল্টিক সাগরের তীরবর্তী রাশিয়ার কালিনিনগ্রাদ শহরের উপর দিয়ে সকল ফ্লাইট নিষিদ্ধকরণ। বিষয়বস্তু এবং সাল 1992 সাল ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এটি স্বাক্ষরিত হয়। 22 নভেম্বর 2020 সালে যুক্তরাষ্ট্র ত্যাগ করে এই চুক্তি এবং 15 জানুয়ারি 2021 সালে রাশিয়া চুক্তিটি ত্যাগ করে। শান্তির পদক্ষেপসমূহ এনপিটি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরিত হয় 1 জুলাই 1968 সালে, কার্যকর হয় 1970 সালে। স্বাক্ষরকারী দেশ হচ্ছে 191টি। উত্তর কোরিয়া 2003 সালে এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। স্বাক্ষর করেনি ভারত, পাকিস্তান, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ সুদান, উত্তর কোরিয়া ত্যাগ করে 2003 সালে। বাংলাদেশ স্বাক্ষর করে 31 আগস্ট 1979 সালে। শর্ত হচ্ছে পারমাণবিক অস্ত্রধারী দেশ পারমাণবিক অস্ত্রহীন দেশের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি বা অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবে না। 1995 সালে বিশ্বকে আণবিক অস্ত্রমুক্ত করতে এনপিটি এর আলোকে অ্যাকশন প্ল্যান গৃহীত হয়। সিটিবিটি বা কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান থ্রিটি পরিচয় পরমাণু অস্ত্র পরীক্ষার চুক্তি। জাতিসংঘ আলোচনা হয় 1993 থেকে 96 সাল পর্যন্ত। প্রস্তাবিত দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। স্বাক্ষর করে 10 সেপ্টেম্বর 1996 সালে। স্বাক্ষরকারী দেশ 187টি। অনুমোদনকারী হচ্ছে 178টি দেশ। 2023 সালে রাশিয়া ত্যাগ করে এবং শ্রীলঙ্কা অনুমোদন করে। স্বাক্ষর করেনি ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। স্বাক্ষর করেও অনুমোদন করেনি যুক্তরাষ্ট্র, চীন, মিশর, ইরান ও ইসরায়েল। বাংলাদেশ 1996 সালের 24 অক্টোবর সিটিবিটিকে স্বাক্ষর করে এবং 129 দেশ হিসেবে 129তম দেশ হিসেবে এবং 2000 সালে 8 মার্চ অনুমোদন করে 28তম দেশ হিসেবে। উত্তর কোরিয়া 2003 সালে সিটিবিটি ও এনপিটি ত্যাগ করে। JCPOA বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যেটি ইরান নিউক্লিয়ার ডিল ও ইরান ডিল হিসেবে পরিচিত। চুক্তির ধরন নিউক্লিয়ার নন প্রলিফারেশন। চুক্তিকারী ছিল হচ্ছে ইরান এবং 5+1+ ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি ও UAE। ফি+ হচ্ছে জাতিসংঘের স্থায়ী 5টি দেশ। ফি+1 হচ্ছে জাতিসংঘের স্থায়ী 5টি দেশ এবং জার্মানি। মেয়াদ ছিল 15 বছর, তবে 2031 সালের 16 জানুয়ারি মেয়াদ শেষ হবে। বিষয়বস্তু হচ্ছে 14 জুলাই 2015 সালে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় স্বাক্ষরিত হয়। 16 জানুয়ারি 2016 সালে চুক্তিটি কার্যকর হয়। 8 মে 2018 সালে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়। 12 সেপ্টেম্বর 2021 আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের পৃথক চুক্তি হয়।
চুক্তির ফলাফল হচ্ছে ইরানের উপর বিদ্যমান থাকা নিরাপত্তা পরিষদের 10 বছরের অবরোধ উঠে যায় এবং ইরান 3.67% বেশি ইউরেনিয়াম সংরক্ষণ করতে পারবে না। নিরস্ত্রীকরণ সংক্রান্ত পদক্ষেপসমূহ বা স্টেপ অফ ডিসআর্মামেন্ট। প্রথম হেগ সম্মেলন হয় 1899 সালে। বুলেট ও বিষাক্ত গ্যাস হ্রাস। বারোস পরিকল্পনা হয় 1946 সালে। পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রস্তাব। ওয়াশিংটন চুক্তি হয় 1922 সালে। নৌবাহিনীর অস্ত্র ব্যবহার বিধি। গ্রামিকো পরিকল্পনা হয় 1946 সালে। আণবিক বা পারমাণবিক অস্ত্র উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধকরণ। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার চুক্তি আইএনএফ চুক্তি বা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স থ্রিডি মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর হয় 1987 সালে। স্বাক্ষর করে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। চুক্তি অনুযায়ী ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করতে পারবে না। যুক্তরাষ্ট্রের আইএনএফ চুক্তি প্রত্যাহার। 1 ফেব্রুয়ারি 2019 সালে যুক্তরাষ্ট্র বাতিল ঘোষণা করে। 2 ফেব্রুয়ারি 2019 রাশিয়া বাতিল ঘোষণা করে এবং 2 আগস্ট 2019 চুক্তিটি বাতিল হয়। এভিএম থ্রিডি বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল থ্রিডি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর হয় 29 মে 1972 মস্কোতে। পদক্ষেপসমূহ সোভিয়েত ইউনিয়ন ও পক্ষসমূহ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। স্বাক্ষর করে তৎকালীন সোভিয়েত কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ব্রেজনেভ ও মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। মেয়াদ ছিল 30 বছর। যুক্তরাষ্ট্র এভিএম চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় 2002 সালে। স্টার্ট ওয়ান হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি 1, যেটি স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন 3D1 নামে পরিচিত। স্বাক্ষরকারী জর্জ বুশ ও মিখাইল গর্বাচেভ। মস্কোতে স্বাক্ষর 1991 সালে। মেয়াদ শেষ হয় 5 ফেব্রুয়ারি 2009 সালে। মেয়াদ 18 বছর। স্টার্ট 2 কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি 2, যা স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন 3D2 নামে পরিচিত। স্বাক্ষরকারী মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইলিয়াতশিন। স্বাক্ষর 1993 সালে মস্কোতে। শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র 10 বছরের মধ্যে 2/3 হ্রাস করবে। রাশিয়া ত্যাগ করে 2002 সালে। নিউ স্টার্ট স্বাক্ষর 8 এপ্রিল 2010 সালে প্রাগ চেক রিপাবলিকে। স্বাক্ষরকারী বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ। কার্যকর 2011 সালে। মেয়াদ 10 বছর। চুক্তি নবায়ন হয় 3 ফেব্রুয়ারি 2021 সালে। 5 বছর। মেয়াদ শেষ হবে 2006 সালে। লক্ষ্য হচ্ছে কৌশলগত ক্ষতিকারক অস্ত্রের অধিকতর হ্রাস এবং সীমিতকরণ পরিমাণ করা। নিউ স্টার্ট 2010 সালে। 10 বছর মেয়াদি। 2021 সালে যার মেয়াদ শেষ হবে। আর নিউ স্টার্ট 2 হচ্ছে 26 জানুয়ারি 2021 সালে, যেটি 5 বছর মেয়াদি, শেষ হবে 2026 সালে। সল্ট 1 কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি 1, যেটি স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন টক 1 নামে পরিচিত। আলোচনা 1969 থেকে 1972 হেলসিঙ্কি, ফিনল্যান্ডে। চুক্তি স্বাক্ষর হয় 26 মে 1972 সালে মস্কোতে। স্বাক্ষরকারী রিচার্ড নিক্সন ও লিওনিদ ব্রেজনেভ। সল্ট 2 SALT স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন টক 2 বা কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি 2 নামে পরিচিত, যেটি স্বাক্ষরিত হয় 18 জুন 1979 সালে ভিয়েতনামে। আলোচনা 1972 টু 1979 সাল। স্বাক্ষরকারী জিমি কার্টার ও লিওনিদ ব্রেজনেভ। আন্তর্জাতিক নিরাপত্তা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাভেনগার্ড। পরিচয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় হাইপারসনিক প্রযুক্তি যুক্ত করা প্রথম দেশ হচ্ছে রাশিয়া। S-400 আর S-500। পরিচয় রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র সম্প্রতি রাশিয়া থেকে গ্রহণ করেছে তুরস্ক ও ভারত। টুবুল হচ্ছে বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করে নেটোর ক্ষেপণাস্ত্র থেকে ঘাঁটিকে রক্ষা করতেই টুবুল তৈরি করে রাশিয়া। টুবুল। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রের, যেটি 2020 সালে যুক্তরাষ্ট্র পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ইরাকে। SM-6 স্ট্যান্ডার্ড মিসাইল বা টমাহক ক্রুজ মিসাইল বা ক্ষেপণাস্ত্র উদ্ভাবক যুক্তরাষ্ট্র। 2026 সালে যুক্তরাষ্ট্র জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপন করবে। পরমাণু চালিত সাবমেরিন। বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী নৌযান হলো পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন। এর বিশেষত্ব হচ্ছে জ্বালানি ছাড়া দীর্ঘ সময় পানির নিচে ডুবে
থাকতে পারে। পরমাণু চালিত সাবমেরিন আছে 6টি দেশে, যুক্তরাষ্ট্রে, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও ভারতে। সপ্তম দেশ হবে অস্ট্রেলিয়া। আকোস বা ইউএস এর যুক্ত অনুসারে বা চুক্তি অনুসারে 2030 সালের মধ্যে 3টি পরমাণু সাবমেরিন পাবে অস্ট্রেলিয়া। চন্দ্রযান-3 পরিচালনা হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। অভিযান শুরু হয় জুলাই 2023 সালে, 40 দিন। পাত্থাহ ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হচ্ছে পাত্থা, যেটি ফাঁকি দিতে পারে এবং বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে এটি ফাঁকি দিতে পারে। মহাকাশ সংস্থা এবং দেশ যুক্তরাষ্ট্রের হচ্ছে নাসা। এটি 1958 সালে প্রতিষ্ঠিত। ইউরোপীয় ইউনিয়নের হচ্ছে ইএসএ 1975 সালে প্রতিষ্ঠিত। আর ভারতের ইসরো বা ISRO। রাশিয়ার আছে রুসকসমস। আর জাপানের JAXA বা জাক্সা। চীনের আছে CNSA। পরমাণু অস্ত্র বিরোধী জোটসমূহ নিহন হিদানকাও প্রতিষ্ঠিত 10 আগস্ট 1956 সালে। জাপানের পারমাণবিক বোমা হামলার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন বা জাপানি ভাষায় হিবাকুয়া নামে পরিচিত। উদ্দেশ্য বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত করা এবং পারমাণবিক যুদ্ধ এড়ানো। নোবেল পুরস্কার পায় 2024 সালে শান্তিতে। সদর দপ্তর হচ্ছে শিবাদাইমন, মিনাতো টোকিও। ICAN বা দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন গঠন 2007 সালে, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। স্বাক্ষর 2017 সালে। নোবেল পুরস্কার 2017 সালে। লক্ষ্য পরমাণু অস্ত্রের ভয়াবহ পরিণতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা এবং অস্ত্রকে নিষিদ্ধ করা। গ্লোবাল জিরো প্রতিষ্ঠিত 2008 সালে। প্রতিষ্ঠা 300 জন বিশিষ্ট ব্যক্তিবর্গের নিউক্লিয়ার ক্লাব। উদ্দেশ্য পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবী গড়া। অ্যাকশন প্ল্যান হচ্ছে 4র্থ ফেজ 2024 সাল থেকে 2030 সাল পর্যন্ত। অস্ত্রের ধারণা ও ধরন। টাইপ অফ ওয়েপন্স। ডেভিলড স্লিং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মাঝারি থেকে দীর্ঘ পাল্লার সারফেস টু এয়ার, যা ম্যাজিক ওয়ার নামে পরিচিত। স্টর্ম শ্যাডো হচ্ছে একটি অ্যাংলো-ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র। যুক্তরাজ্য ও ফ্রান্স ইতিমধ্যে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে। ড্রাগন ড্রোন। এই ড্রোনে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম গোড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ, যা থামাইড নামে পরিচিত। এটি 4000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পড়তে থাকে। লিগনোসাইট হচ্ছে জাপানের তৈরি বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট। FAB-1500 বা 1500 রাশিয়ার তৈরি এক ধরনের বোমা। SST-DV বা দ্য হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল ভারতের শব্দের চেয়ে 6 গুণ বেশি দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ভারত পরীক্ষা চালায়। ড্রোন মানুষবিহীন বিমান, 30,000 ফুট উচ্চতায় উঠতে পারে। 1917 সালে ব্রিটিশ ফ্রেডরিক কুইন এই প্রথম ড্রোন ব্যবহার করেন। ড্রোনের আনুষ্ঠানিক নাম হচ্ছে আনম্যানড এরিয়াল ভেহিকল বা UAV। ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এর সর্বনিম্ন গতি হচ্ছে 5500 কিলোমিটার। AVM বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। রাশিয়া AVM A135। রাশিয়ার AVM হচ্ছে GMD বা গ্রাউন্ড বেসড মেড কোর্স ডিফেন্স, পূর্ব নাম ছিল NMD। চীনের AVM হচ্ছে SQ-19। ভারতের AVM হচ্ছে পৃথ্বী। আর ইসরায়েলের AVM হচ্ছে এরো-3। থার্ড THAAD। থার্ড হচ্ছে থার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। 1971 সালে উপসাগরীয় যুদ্ধে ইরাকের স্কাউট ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া 2008 সালে যুক্তরাষ্ট্র নির্মাণ করে। 2017 সালে উত্তর কোরিয়ার বিপক্ষে দক্ষিণ কোরিয়ার থার্ড স্থাপন করে যুক্তরাষ্ট্র। WMD বা ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র। 2003 সালে WMD আছে এমন আশঙ্কায় ইঙ্গো মার্কিন জোট ইরাকে আক্রমণ করে। স্টেলথ USA বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা রাডারকে ফাঁকি দিতে পারে এমন হেলিকপ্টার। 2011 সালে পাকিস্তানের এবুটাবাদে লাদেনকে হত্যার জন্য পরিচালিত মার্কিন অপারেশন জেরোনিমো-তে স্টেলথ হেলিকপ্টার ব্যবহার করা হয়। ট্রিনিটি হচ্ছে মার্কিন প্রথম পরমাণু ক্ষেপণাস্ত্র। 1945 সালে 16 জুলাই যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোতে ট্রিনিটি পরীক্ষা চালায়। আর DS-1 সোভিয়েত ইউনিয়নের পরমাণু ক্ষেপণাস্ত্র। 1945 সালে কাজাখস্তানের সেমিপালাতিনস্কে পরীক্ষা চালায়।
অগ্নি 5 ভারতের ICBM 2012 সালে ইঞ্জিনিয়ার টেসি থমাস এই ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালায়। অগ্নি 6 ভারতের নির্মিতব্য ICBM, যার ক্ষমতা হবে 12,000 কিলোমিটার অধিক অঞ্চলে আঘাত করতে পারা। তুয়েফেদং 1 উত্তর কোরিয়ার ICBM 2006 সালে প্রথম পরীক্ষা চালানো হয়। মেলিগং-অং উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট। মেলিগয়ং-1 NBC বা নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়ারফেয়ার। নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়ারফেয়ার বা NBC। MED বা MAD হচ্ছে মিউচুয়ালি অ্যাসার্ট ডিস্ট্রাকশন বা পারস্পরিক ধ্বংস নিশ্চিতকরণ। পরমাণু শক্তিধর দেশ পরস্পর ধ্বংস হওয়ার আশঙ্কায় পরস্পরকে আক্রমণ থেকে বিরত থাকে, আর এই বিরত থাকাকে বলা হয় পলিসি অফ নিউক্লিয়ার ডিটারেন্স। অপরদিকে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতাকে বলা হয় ভ্যালেন্স অফ টেরোরিজম। পরমাণু অস্ত্র ঘোষিত পরমাণু অস্ত্রধর দেশ হচ্ছে 8টি, যথা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। প্রকাশ থাকে যে ইসরায়েল 1970 সালে অঘোষিত পরমাণু শক্তিধর হয়, তাই মোট পরমাণু অস্ত্রের শক্তিধর 9টি, এর মধ্যে NPT স্বাক্ষরকারী দেশ 9 হচ্ছে ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া। রাসায়নিক অস্ত্র ঘোষিত রাসায়নিক অস্ত্রের দেশ 7টি, যথা আলবেনিয়া, ভারত, ইরাক, লিবিয়া, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। অঘোষিত হিসেবে সন্দেহ করা হয় দক্ষিণ আফ্রিকাকে। 2023 সালে সংরক্ষিত রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। হাইড্রোজেন বোমা 6টি দেশে রয়েছে, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও উত্তর কোরিয়া। আয়রন ডোম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2011 সালে প্রকাশ করে। ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম লিমিটেড ও ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। খিনজাল হচ্ছে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সম্প্রতি ইউক্রেনে প্রয়োগ করে। লিয়াওনিং হচ্ছে চীনের বিমানবাহী রণতরী। নূর 2 ইরানের সামরিক স্যাটেলাইট। MOAV হচ্ছে যুক্তরাষ্ট্রের GBU-43B মিসাইল অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোমা। এটি মাদার অফ অল বোম নামেও পরিচিত। পরমাণু অস্ত্র নয় এমন শক্তিশালী ও এই অস্ত্রের এমন পরীক্ষা চালানো হয় 2003 সালে। পরমাণু অস্ত্র নয় এমন শক্তিশালী এই অস্ত্রের প্রথম পরীক্ষা চালানো হয় 2003 সালে। ফাদার অফ অল বোম বা FOAB রাশিয়ার অতি শক্তিধর এভিয়েশন ভ্যাকুয়াম বা থার্মোভেরিক বোমা। ESSI বা ইউরোপিয়ান স্কাই শেল ইনিশিয়েটিভ, প্রস্তাবক জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। রোহিত সাগর নৌজোট এটি হচ্ছে হুতি আক্রমণ থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় যুক্তরাষ্ট্র পরিচালিত 10টি দেশে জোট। F-35 যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের বিমান। নতুন ক্ষেপণাস্ত্র রাশিয়া রশ্মি দিয়ে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করে চীন। 16 নভেম্বর 2024 ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালায়। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম যুক্তরাষ্ট্রে তৈরি। মহাজের 6 ও আবাবিল 5 কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ইরানের তৈরি। ইরানের ড্রোনবাহী রণতরী হচ্ছে শহীদ বাহমান বাগেরি। যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্র যুদ্ধ জাহাজ শহীদ দেলওয়ারি। সনদ বা কনভেনশন গণহত্যা সনদ বা জেনোসাইড কনভেনশন স্বাক্ষরিত হয় 9 ডিসেম্বর 1948 সালে, কার্যকর হয় 12 জানুয়ারি 1951 সালে। পুরো নাম কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড। নিয়ন্ত্রক হচ্ছে অফিস অব দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইট বা OHCHR। অনুমোদনকারী 153টি দেশ, মোট অনুচ্ছেদ 19টি। বাংলাদেশ স্বাক্ষর করে 5 অক্টোবর 1998 সালে। বাংলাদেশের আপত্তি রয়েছে 9 নং অনুচ্ছেদে। প্রতিপক্ষ দেশের অনুমতি ছাড়া মামলা করা যাবে। এই অনুচ্ছেদে আপত্তি জানানো দেশ 5টি। গণহত্যা 5টি 2 অনুচ্ছেদ অনুযায়ী, সেগুলো হলো গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, সদস্যদের শারীরিক ও মানসিকভাবে আহত করা, এমন কর্মসূচি গ্রহণ করা যাতে একটি গোষ্ঠী সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়, জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা, জোরপূর্বক এক গোষ্ঠীর শিশুদের অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা। কিছু গণহত্যা জেনোসাইডস যেমন আর্মেনিয়া গণহত্যা, অটোমান সাম্রাজ্য, তুরস্ক 1914 থেকে 1923 সাল পর্যন্ত হয়। হলোকাস্ট হচ্ছে জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। গুয়ার্নিকা স্পেন 1937 সালে। সেব্রেনিৎসা গণহত্যা হয় বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাতে 1995 সালে। ক্যামারোজ গণহত্যা হয় কম্বোডিয়া 1975 থেকে 1979 সালে। দারফুর গণহত্যা হয় সুদানে 2003 সালে। রোহিঙ্গা গণহত্যা মিয়ানমার 2016-17 সালে। বুছা গণহত্যা হয় ইউক্রেনে 2022 সালে। জুলাই গণহত্যা হয় বাংলাদেশে 2024 সালে। ইউএন সিকিউরিটি এর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর
যুগোস্লাভ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধসমূহ 1993: হত্যা, ধ্বংস, দাসত্ব, নির্বাসন, কারাবাস, নিপীড়ন, ধর্ষণ, রাজনৈতিক, বর্ণবাদী ও ধর্মীয় নির্যাতন, অন্যান্য অমানবিক আচরণ। 1998 সালের রোম স্ট্যাটাস অনুযায়ী অপরাধসমূহ 4টি, যথা মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, ধর্ষণ এবং অগ্নিসংযোগ। গুম বিরোধী আন্তর্জাতিক সনদ ICPPED বা ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসন ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স পরিচয় জাতিসংঘ গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন সাধারণ পরিষদে গৃহীত হয় 2006 সালে, স্বাক্ষর হয় 2007 সালের 6 ফেব্রুয়ারি প্যারিসে। কনভেনশনটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়েছিল প্যারিসে। 32টি দেশ অনুস্বাক্ষর করে মোট স্বাক্ষরকারী দেশ হচ্ছে 98টি। কার্যকর হয় 2010 সালে। বাংলাদেশ স্বাক্ষর করে 2024 সালের 29 আগস্ট 98তম দেশ হিসেবে। মোট অনুচ্ছেদ 45টি। গুম বিরোধী আন্তর্জাতিক দিবস হচ্ছে 30 আগস্ট। ICAED প্রতিষ্ঠা লাভ করে 2007 সালে। গুম বিরোধী আন্তর্জাতিক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স গুমকে ঘোষণা করা হয় মানবতা বিরোধী অপরাধ। পক্ষভুক্ত দেশে গুমের ঘটনার কমিটির সদস্যরা সফর করতে পারে 33 নং অনুচ্ছেদ অনুযায়ী। আয়নাঘর বাংলাদেশের গোপন বন্দিশালা। 2022 সালে সুইডেনের পোর্টাল নেত্র নিউজে হুইসলব্লোয়ার প্রতিবেদনে আয়নাঘর নাম প্রথম শোনা যায়। জেনেভা কনভেনশন 1949 পরিচয় হচ্ছে যুদ্ধকালীন আচরণবিধি হিসেবে। সনদে সংযুক্ত হয় 4টি চুক্তি ও 3টি প্রোটোকল। 4টি চুক্তি হচ্ছে: প্রথম, 1866 সালে যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি। দ্বিতীয় চুক্তি হয় 1906 সালে অসুস্থ নৌসেনাদের অবস্থার উন্নতি। তৃতীয় চুক্তি হয় 1929 সালে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ এবং তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত। চতুর্থ চুক্তি হয় 1949 সালে বেসামরিক জনগণের জীবন ও সম্পদ সুরক্ষা বিষয়ক। প্রোটোকল হয় 3টি। 1977 সালে প্রথম প্রোটোকল আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করা। দ্বিতীয় প্রোটোকল হয় 1977 সালে ও আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করা। তৃতীয় প্রোটোকল হয় 2005 সালে অতিরিক্ত বিষয়াদি প্রয়োজনীয়তা অনুসারে গ্রহণ করা। জেনেভা কনভেনশন 1951 পরিচিত শরণার্থী ও অভিবাসীদের প্রতি আচরণবিধি। কনভেনশনের ভিত্তি হচ্ছে 1948 সালের সার্বজনীন মানবাধিকার ঘোষণার 14 নং অনুচ্ছেদ, কার্যকর 22 এপ্রিল 1954 সালে। স্বাক্ষরকারী 1949টি দেশ। বাংলাদেশ স্বাক্ষর করেনি। শরণার্থী প্রত্যাবাসনের অন্যতম প্রধান 3টি শর্ত হল জীবনের নিরাপত্তা, জীবিকার নিশ্চয়তা ও বাসস্থানের নিশ্চয়তা। ভিয়েনা কনভেনশন 1961 পরিচয় কূটনীতিক আচরণ সংক্রান্ত বিধি। স্বাক্ষর হয় 18 এপ্রিল 1961 সালে, কার্যকর 24 এপ্রিল 1966 সালে। মোট অনুচ্ছেদ 53টি। বাংলাদেশ স্বাক্ষর করে 13 জানুয়ারি 1978 সালে। পার্সোনা নন গ্রাটা কূটনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় অনুযোগ বা সমালোচনা হচ্ছে পার্সোনা নন গ্রাটা, যা এর অর্থ গ্রাহক রাষ্ট্র কর্তৃক কূটনীতিবিদকে অবাঞ্ছিত ঘোষণা করা। 1961 সালে ভিয়েনা কনভেনশন 9 নং অনুচ্ছেদে গ্রাহক রাষ্ট্রকে এই অধিকার দেওয়া হয়। 41 অনুচ্ছেদ কূটনীতিবিদদের উচিত গ্রাহক রাষ্ট্রের আইন এবং রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা। 42 অনুচ্ছেদ গ্রাহক রাষ্ট্রে কোনো লাভজনক কাজে কূটনীতিবিদ জড়িত হতে পারবে না। 41 এবং 42 অনুচ্ছেদ ভঙ্গ করেন বা অন্য কোনো অপরাধের কারণে কূটনীতিবিদদের গ্রাহক দেশ পার্সোনা নন গ্রাটা ঘোষণা করার অধিকার রাখে। ভিয়েনা কনভেনশন 1993 মানবাধিকার বিষয়ক বিধি হিসেবে পরিচিত। অন্য নাম ভিয়েনা ডিক্লারেশন অ্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন। গৃহীত 25 জুন 1993 ভিয়েনায় অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক বিশ্ব সম্মেলন। এই সম্মেলনের আলোকে প্রতিষ্ঠিত হয় OHCHR বা ইউনাইটেড নেশন অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইট CRC 1989। কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড পরিচয় শিশু অধিকার সংক্রান্ত মানবাধিকার চুক্তি। স্বাক্ষর 30 নভেম্বর 1989 নিউ ইয়র্ক। কার্যকর 2 সেপ্টেম্বর 1990। সেই হিসেবে বা এই কনভেনশন মতে শিশুর বয়স 0 থেকে 18 বছর। বাংলাদেশ স্বাক্ষর করে 26 জানুয়ারি 1990। বাংলাদেশ কার্যকর করে 3 আগস্ট 1990। CWC 1993 বা কেমিক্যাল ওয়েপন কনভেনশন বা রাসায়নিক অস্ত্র বিরোধী সনদ CWC স্বাক্ষর জাতিসংঘের সাধারণ পরিষদে। কার্যকর 1997। স্বাক্ষরকারী দেশ 193টি। অনুস্বাক্ষরকারী দেশ 192টি। ইসরায়েল সমর্থন করে নাই। সর্বশেষ অনুসমর্থনকারী ফিলিস্তিন। সদস্য 9 উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান, মিশর ও ইসরায়েল। CWC এর আলোকে প্রতিষ্ঠিত হয় অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন বা OPCW 1997। আন্তর্জাতিক নদী আইন হেলসিঙ্কি বিধি 1966।
একাধিক দেশের মধ্যে অভিন্ন নদীর পানি কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই সম্পর্কে একটি আন্তর্জাতিক নির্দেশিকা গৃহীত হয় 1966 সালের আগস্টে ফিনল্যান্ডে হেলসিঙ্কিতে ইন্টারন্যাশনাল ল অ্যাসোসিয়েশন দ্বারা। মূল সিদ্ধান্ত হচ্ছে হেলসিঙ্কি সনদের 4-5 নং অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক নদী বা সীমান্ত নদীর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো পানি বন্টনের ক্ষেত্রে পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে। উজানের দেশ পানি প্রবাহকে এমনভাবে ব্যাহত করবে না যাতে প্রাণ প্রকৃতি হুমকির মুখে পড়ে। জরুরি অবস্থা বিবেচনায় পানি ছাড়ার ক্ষেত্রে উজানের দেশ ভাটির দেশের কোলাটেরাল ড্যামেজ যথাসম্ভব কমিয়ে আনতে অবশ্যই ভাটির দেশকে আগেই জানিয়ে রাখবে। মানবাধিকার সনদ জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি ঘোষণা এবং দুটি আন্তর্জাতিক চুক্তিকে একত্রিত করে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইট। যথা ঘোষণাটি হল মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট 1948। দুটি চুক্তি হল বেসামরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি 1966, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি 1966। বিশেষ দ্রষ্টব্য জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয় 1946 সালে। ইউডিএইচআর 1948 বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয় 10 ডিসেম্বর 1948 জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে। স্থান ফলাইস ডি সেলট, প্যারিস, ফ্রান্স। কার্যকর 1976 সালে। অনুচ্ছেদ হচ্ছে 30টি। মানবাধিকার বিষয়ে প্রথম বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় 1968 সালে ইরানের তেহরানে। ইউএনএইচআরসি বা ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, প্রতিষ্ঠা 2006 সালে। সদর দপ্তর জেনেভা, প্রেসিডেন্ট ওমর জিনিভার। সদস্য 47টি দেশ। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন, অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইট জাতিসংঘ সচিবালয়ের একটি ডিপার্টমেন্ট, 1993 সালে প্রতিষ্ঠিত। আর সদর দপ্তর হচ্ছে জেনেভা উইলসন বিল্ডিংয়ে। প্রধান হচ্ছে হাই কমিশনার ভোলকার টার্ক, অস্ট্রিয়া। সদস্য দেশ 47টি। বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মানবাধিকার পরিষদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাজ হলো কোনো বিরোধ বা সংঘাত সম্পর্কে অনুসন্ধান করা। 1963 সালে দক্ষিণ ভিয়েতনামের জন্য এই মিশন গঠন করা হয়েছিল। প্রধান উপদেষ্টা ইউএনএইচআরসি এর সভাপতি ভোলকার টার্ককে অনুরোধ করেন জাতিসংঘের নেতৃত্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে। 16 সেপ্টেম্বর 2024 সালে জাতিসংঘ জানায় 1 জুলাই থেকে 16 আগস্ট 2024 পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের কার্যক্রম শুরু হয়েছে। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা এটির পরিচয় হচ্ছে সামরিক জোট। প্রতিষ্ঠা 4 এপ্রিল 1949 সালে। প্রতিষ্ঠার প্রেক্ষাপট হচ্ছে স্নায়ু যুদ্ধকালে যুক্তরাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যায় পশ্চিম ইউরোপীয় সামরিক সহায়তা দান করা এবং তাই জাতিসংঘ সনদের 51 নং অনুচ্ছেদ অনুযায়ী যুক্তরাষ্ট্র নেটো বা উত্তর আটলান্টিক সামরিক চুক্তি করে। 51 নং অনুচ্ছেদে বলা হয়েছে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে যৌথ নিরাপত্তা উদ্যোগ গ্রহণ করা যাবে। সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল লন্ডনে। পরবর্তীতে 1952 সালে ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয় এবং সর্বশেষ 1967 সালে বেলজিয়ামের ব্রাসেলস সদর দপ্তরে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12, বর্তমানে 32। এর মধ্যে ইউরোপিয়ান সদস্য হচ্ছে 30টি দেশ। সাবেক ওয়ারশো প্যাক্ট চুক্তি সদস্য দেশ 8টি। গ্রিস ও তুরস্ক সদস্য লাভ করে 1952 সালে। পশ্চিম জার্মানি যোগদান করে 1954 সালে। মুসলিম সদস্য হচ্ছে আলবেনিয়া ও তুরস্ক। সামরিক বাহিনী নেই অথচ নেটো সদস্য আইসল্যান্ড। সাবেক সোভিয়েতভুক্ত সদস্য সংখ্যা 3টি, যথা এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। স্ক্যান্ডিনেভিয়ার সদস্য দেশ 3টি, নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন। নর্ডিক দেশ 5টি, যথা নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও আইসল্যান্ড। সর্বশেষ সদস্য সুইডেন। 7 মার্চ 2024 অনানুষ্ঠানিক নেটো যোগদানে আগ্রহী ইউক্রেন। নেটোর উদ্যোক্তা যুক্তরাষ্ট্র। নেটোভুক্ত ইউরোপীয় বাইরের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা। বর্তমান প্রধান বা মহাসচিব হচ্ছে মার্ক রুটে, যিনি নেদারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী। মহাসচিবের মেয়াদ 4 বছর। দাপ্তরিক ভাষা 2টি, যথা ইংরেজি এবং ফরাসি। প্রথম মহাসচিব ছিলেন লর্ড হেস্টিংস লিওনেল ইসমে। নেটোর প্রথম সর্বাধিনায়ক ছিলেন আইজেনহাওয়ার, যিনি মার্কিন সাবেক সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট ছিলেন। মূলনীতি নেটোর 5 নং ধারা অনুযায়ী এক দেশ আক্রান্ত হলে সদস্য সব দেশ একত্রে ঝাঁপিয়ে পড়বে। আফগানিস্তানে মার্কিন অভিযানের নাম ছিল অপারেশন এন্ডিউরিং ফ্রিডম 2001। নেটো প্লাস মূলত নেটো জোটের পরিবর্ধন ও সম্প্রসারণ বোঝাতে ব্যবহৃত হয়, যাতে মূল জোটের বাইরের দেশগুলোর সহযোগিতায় জোটকে শক্তিশালী করা যায়। বর্তমান নেটো প্লাস জোটে রয়েছে 5টি দেশ, সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইসরায়েল। নানা ইস্যুতে চীনের শীতল সম্পর্কের পরিপ্রেক্ষিতে নেটো প্লাস জোটভুক্ত করতে
করতে যায় ভারতকে। তার 33 নম্বর নেটো সম্মেলন 2024। অলরেডি 2025 সালে 35তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। IMCTC বা ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন, পরিচয় সুন্নি মুসলিম দেশের সন্ত্রাস বিরোধী সামরিক জোট। প্রতিষ্ঠাকালীন নাম ছিল ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স। প্রতিষ্ঠা 15 ডিসেম্বর 2015। সদর দপ্তর হচ্ছে রিয়াদ, সৌদি আরব। উদ্যোক্তা ছিল সৌদি আরব। প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশ সহ 34টি সুন্নিপন্থী মুসলিম দেশ। বর্তমান সদস্য 42, সর্বশেষ ওমান। সদস্য হতে পারবে না ইরান, সিরিয়া এবং শিয়া প্রধান দেশসমূহ। সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বিন সাইদ আল মুগেদি। সামরিক কমান্ডার রাহেল শরীফ, পাকিস্তান। UNODA বা ইউনাইটেড নেশন অফিস ফর ডিসআর্মামেন্ট অ্যাফেয়ার্স, প্রতিষ্ঠা 1998। সদর দপ্তর নিউ ইয়র্ক। এটি জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা। OPCW বা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, প্রতিষ্ঠা 1997। সদর দপ্তর হেগে, নেদারল্যান্ড। আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বা সংস্থা এটি। সদস্য 193টি দেশ। জাতিসংঘভুক্ত 4টি দেশ নয় এমন সদস্য হচ্ছে মিশর, ইসরায়েল, উত্তর কোরিয়া ও সুদান। নোবেল শান্তি পুরস্কার পায় 2013 সালে। আনজোস হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক জোট। সদস্য দেশ 3টি, সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউনাইটেড স্টেট। গঠন 1 সেপ্টেম্বর 1951 সান ফ্রান্সিসকোতে। এটির পূর্ণরূপ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি। ইউরোপিয়ান মিলিটারি, যেটির কমন নাম হচ্ছে কমন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পলিসি, প্রতিষ্ঠা 1999। সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। আফ্রিকান ইউনিয়নস পিস কিপিং ফোর্স, যার প্রতিষ্ঠাকালীন নাম আফ্রিকান স্ট্যান্ড বাই ফোর্স, যেটির সদর দপ্তর আদিস আবাবা, ইথিওপিয়া, প্রতিষ্ঠা 2002 সালে। OSCE বা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, 1973 সালে জেনেভা কনভেনশনের মাধ্যমে 1975 সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। সদস্য 57। হেলসিঙ্কি অ্যাকর্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের স্থিতি অবস্থা রাখার চুক্তি হচ্ছে হেলসিঙ্কি অ্যাকর্ড, যেটির স্বাক্ষরিত হয় 1975 সালে। সদস্য 35টি দেশ। নেটো ও ওয়ার্সভুক্ত যে কোনো দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত নয়। মালি, নাইজার, বুরকিনা ফাসো কনফেডারেশন, 6 জুলাই 2024। পশ্চিম আফ্রিকার দেশ মালি, নাইজার এবং বুরকিনা ফাসোর ফেডারেশন চুক্তি স্বাক্ষর করে। বৃহত্তর একীভূতকরণের লক্ষ্যে 3টি দেশ সামরিক নেতারা এই চুক্তি করে। পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক সংগঠন ইকোওয়াস এর সাথে সম্পর্ক ছিন্ন করে। কোনো দেশে বিদ্রোহী বা অগ্রাসনের ঘটনা ঘটলে পরস্পরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করে। প্রথম সম্মেলন হয় চুক্তির দিনেই নাইজারের নিয়ামে। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউরোপীয় স্কাই ফিল্ড ইনিশিয়েটিভ বা ESSI, ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ। উদ্যোক্তা জার্মানি। প্রেক্ষাপট রাশিয়া ইউক্রেন আক্রমণের পরে ইউরোপীয় জোটে একটি সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। সদস্য 22টি দেশ। সম্প্রতি যুক্ত হয় সুইজারল্যান্ড। বৈশ্বিক সূচক, বৈশ্বিক সন্ত্রাস সূচক 2025 প্রকাশ করে ইনস্টিটিউশন ফর ইকোনমিক অ্যান্ড ফিচ, অস্ট্রেলিয়া। প্রতিবেদনের নাম হচ্ছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025। অন্তর্ভুক্ত দেশ 163টি। সন্ত্রাসবাদ কবলিত শীর্ষ দেশ হচ্ছে বুরকিনা ফাসো। বাংলাদেশের অবস্থান 35তম। বিশ্বের সামরিক শক্তি র্যাঙ্কিং 2025 প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় শীর্ষ দেশ রাশিয়া। ভারতের অবস্থান 4র্থ, সর্বনিম্ন ভুটান। বাংলাদেশের অবস্থান 35তম। বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি চিত্র 2025, প্রকাশক স্টকহোম ইন্টারন্যাশনাল ফিশ রিসার্চ ইনস্টিটিউট, সুইডেন। অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া। অস্ত্র আমদানিতে শীর্ষ ইউক্রেন। বাংলাদেশ অস্ত্র আমদানিতে অবস্থান 26তম। আর বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে চীন থেকে। বিশ্বের শীর্ষ অস্ত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন। আলোচিত সামরিক ঘাঁটি উইকুসুখু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। মালিকানা জাপানের। মার্কিন 7ম নৌবহর এখানে রয়েছে। ওকিনাওয়া প্রশান্ত মহাসাগর। মালিকানা জাপানের। মার্কিন সামরিক ঘাঁটি। গুয়াম যুক্তরাষ্ট্রের মালিকানায়। প্রশান্ত মহাসাগরে এটি একটি মার্কিন সামরিক ঘাঁটি, যেটি মার্কিন টেরিটরির অংশ। এটির রাজধানী হচ্ছে হাগানা। দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরে অবস্থিত। মালিকানা যুক্তরাজ্যের। এটি 1968 সাল থেকে মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গুয়ান্তানামো বে
ক্যারিবিয়ান সাগরের উপকূলে অবস্থিত। মালিকানা কিউবা। 1903 সাল থেকে এটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আছে। এখানে 7টি কারাগার স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। চাঞ্চল্যকর কিছু সামরিক ঘাঁটি বা বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি যে অঞ্চলের জন্য মার্কিন 7ম নৌবহর প্রশান্ত মহাসাগরে ইয়োকোসুকো দ্বীপে, 6ষ্ঠ নৌবহর ইউএস নাভাল ফোর্স ইউরোপ অ্যান্ড নাভাল ফোর্স আফ্রিকা ভূমধ্যসাগরে, এটি ইতালিতে এর সদর দপ্তর অবস্থিত। 5ম নৌবহর ভারত মহাসাগরে, যেটি বাহরাইন সদর দপ্তর ফিনালস লুমনে অবস্থিত। 4র্থ নৌবহর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। 3য় নৌবহর পূর্ব এবং উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরে অবস্থিত এলাকায় বেরিং সাগরে অবস্থিত। 2য় নৌবহর আটলান্টিক মহাসাগর ভার্জিনিয়া ইউএসএতে অবস্থিত। 1ম নৌবহর প্রশান্ত মহাসাগর দপ্তর ইউএস। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির তথ্য যেমন ইরাকে আছে হচ্ছে আল আসাদ, কুয়েতে আছে ক্যাম্প রিফজান ও ক্যাম্প বুইরিং আলী আল সালেম, কাতারে আছে আল উদেইদ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে আল উদেইদ। সৌদি আরবে আছে প্রিন্স সুলতান, সিরিয়ায় আছে আল তানফ, সংযুক্ত আরব আমিরাতে আছে আল দফরা, ওমানে আছে রাফু মারিয়াহ তামরিদ, জর্ডানে আছে মুওয়াফাক সালতি, ইসরায়েলে আছে সাইট 520, বাহরাইনে আছে ইসা এয়ার বেস। ভারতের মিলিটারি ঘাঁটি, অর্থাৎ যেসব দেশে ভারতের মিলিটারি ঘাঁটি আছে সেগুলোর মধ্যে আছে তাজিকিস্তান, ভুটান, মাদাগাস্কার, মরিশাস, সিঙ্গাপুর এবং ওমান। রাশিয়ার মিলিটারি ঘাঁটি আছে এমন দেশগুলো হচ্ছে আর্মেনিয়া, মাদাগাস্কার, বেলারুশ, মলদোভা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মোজাম্বিক, ইরিত্রিয়া, সুদান, জর্জিয়া, সিরিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও ইউক্রেন। চীনের মিলিটারি ঘাঁটি রয়েছে এমন দেশগুলো হচ্ছে জিবুতি, মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া, তাজিকিস্তান। কিরিবাতিতে চীনের পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন ঘাঁটি এবং দেশ। ভারতের গোপন সামরিক ঘাঁটি রয়েছে মরিশাসের আগালেগা দ্বীপে। সিরিয়ার মার্কিন নতুন সামরিক ঘাঁটি হচ্ছে সিরিয়ার হাকামা প্রদেশে ইয়ারুভা এলাকায়। রাশিয়ার অত্যাধুনিক সামরিক ঘাঁটি রয়েছে উত্তর মেরুর জোসেফ ল্যান্ডে। কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে খালিদ বিন ওয়ালিদ। আফগানিস্তানে একসময় সোভিয়েত পরে মার্কিন সামরিক ঘাঁটি ছিল বাগরাম ফারওয়ান প্রদেশে। আফ্রিকায় মার্কিন স্থায়ী ঘাঁটি আছে ক্যাম্প লেমোনিয়ায়, জিবুতি। এশিয়ার মার্কিন সামরিক বাহিনীর প্রধান ঘাঁটি হচ্ছে ওকিনাওয়া দ্বীপে, জাপান প্রশান্ত মহাসাগরে। আফ্রিকার চীনের দ্বিতীয় সামরিক ঘাঁটি হচ্ছে মোজাম্বিকে। কোয়াড সমাচার বা কোয়াড নিয়ে বিভিন্ন তথ্য যেমন কলম্বো সিকিউরিটি কনক্লেভ পরিচয় ভারতের নেতৃত্বে ভারত মহাসাগরের কোয়াড গঠিত 2020 সালে। পর্যবেক্ষক দেশ একটি, সেটি হচ্ছে সিসিলিয়াস এবং সদস্য দেশগুলো হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, মরিশাস, মালদ্বীপ ও বাংলাদেশ। আইপিএস কোয়াড বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, যেটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন বিরোধী 4টি দেশের কোয়াড। অন্তর্ভুক্তগুলো হলো জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত। ধারণার প্রবর্তক জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। পরবর্তী সদস্য হতে পারে সিঙ্গাপুর। হিমালয়ান কোয়াড গঠিত হয় 2020 সালে। গঠনকারী চীন। সদস্য দেশগুলো হচ্ছে চীন, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। SAGQ বা সাউথ এশিয়া গ্রোথ কোয়াড্রাঙ্গল গঠিত 1997 সালে মালেতে অনুষ্ঠিত 9ম সার্ক সম্মেলনে। উদ্দেশ্য অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন। অন্তর্ভুক্ত দেশ বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। দেশগুলো 2015 সালে সড়ক যোগাযোগ চুক্তি BBIN স্বাক্ষর করে। 12U2 পূর্ণরূপ হচ্ছে ইন্ডিয়া, ইসরায়েল, USA ও UAE। গঠন করা হয় অক্টোবর 2021 সালে। উদ্দেশ্য খাদ্য, মহাকাশ, পানি, জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্য নিরাপত্তা অর্জন। BBIN হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপালের সড়ক যোগাযোগ চুক্তি। BCIM বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া ও মায়ানমার অন্তর্ভুক্ত দেশ। পরিচয় 4টি দেশের বাণিজ্য, ট্রানজিট বা অর্থনৈতিক করিডোর। অপারেশন বা বিভিন্ন অপারেশনের নাম এবং সেই সম্পর্কে কিছু তথ্য। অপারেশন ডে অফ রিফেন্ট্যান্স 26 অক্টোবর 2024 তারিখে ইরানে ইসরায়েলের হামলা। অপারেশন আল আকসা ফ্লাড 7 অক্টোবর 2023 তারিখে ইসরায়েলে চালানো হামাসের অভিযান। অপারেশন সোয়ার্ড অফ ইরান 8 অক্টোবর 2023 তারিখে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলের অভিযান। অপারেশন থ্রু প্রমিস 1 ইসরায়েলে ইরানের অভিযান এপ্রিল 2024। অপারেশন নর্দার্ন অ্যারো ইসরায়েল কর্তৃক লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযান। অপারেশন থ্রু প্রমিস 2 ইসরায়েলে ইরানের অভিযান। অপারেশন
1027 থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স 24 অক্টোবর 2023 থেকে অনেক প্রদেশে তাদমাদু সেনাদের চৌকিগুলোতে হামলা চালায়। অপারেশন প্রসপারি গার্ডিয়ান লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষা, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 10টি দেশের সমন্বয়ে গঠিত। অপারেশন এন্ডিউরিং ফ্রিডম আফগানিস্তানে নেটোর অভিযান 2001 থেকে 2011 পর্যন্ত। শান্তি ও নিরাপত্তা পাওয়ার অ্যান্ড সিকিউরিটি প্রচলিত নিরাপত্তা হচ্ছে সামরিক নিরাপত্তা বা কনভেনশনাল সিকিউরিটি। অপ্রচলিত নিরাপত্তা হচ্ছে বেসামরিক নিরাপত্তা তথা খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশগত নিরাপত্তা নন কনভেনশনাল সিকিউরিটি। রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট 1994 সালে রুয়ান্ডা গণহত্যা, 1995 সালে সেভ্রেনিৎসা গণহত্যা প্রক্রিয়ায় নিরাপত্তা পরিষদের কর্মসূচি। হার্ড পাওয়ার অর্থনীতি ও সামরিক শক্তি। সফট পাওয়ার সাংস্কৃতিক, কূটনীতিক ও ভাবমূর্তিগত শক্তি। স্মার্ট পাওয়ার সফট ও হার্ড উভয় পাওয়ারের একত্র থাকলে স্মার্ট পাওয়ার। শার্প পাওয়ার একটি দেশের রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে এমন শক্তি, যেমন রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করেছিল। সুপার পাওয়ার অর্থনীতি ও সামরিকভাবে উভয়ভাবে শক্তিশালী। হেজেমনি পাওয়ার হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তির সমন্বয়ে যে শক্তি, অর্থাৎ অপরাপর শক্তিধর রাষ্ট্রের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারে এমন শক্তি। ব্যালেন্স অফ পাওয়ার শত্রুপক্ষের মধ্যে শক্তির সাম্যতার জন্য প্রতিযোগিতা। ব্যালেন্স অফ টেরোরিজম শত্রুপক্ষের মধ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতাকে বোঝায়। মিউচুয়ালি অ্যাসোর্ড ডিস্ট্রাকশন পরমাণু শক্তিধর দুই রাষ্ট্রের বা দুই পক্ষের যুদ্ধকে মেট বলা হয়, কারণ এখানে দুই পক্ষই তাদের ধ্বংস মেনে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। হার্ড ল কঠোর এবং প্রাকৃতিক বাধ্যবাধকতামূলক আইন, যেমন নিরাপত্তা পরিষদের শর্ত ও আন্তর্জাতিক আইন। সফট ল অর্ধ আইনি অনানুষ্ঠানিকতা, যেমন সাধারণ পরিষদের ডিক্লারেশন ও রেজুলেশন, অ্যাকশন প্ল্যান। জাতীয় শক্তির স্থায়ী উপাদান, যেমন ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, শিল্প সামর্থ্য, সামরিক প্রস্তুতি, জনসংখ্যা। জাতীয় শক্তির অস্থায়ী উপাদান, যেমন জাতীয় মনোবল, সরকারের দক্ষতা, কূটনৈতিক নৈপুণ্য। ট্রাইফেক্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতার প্রতিটি কেন্দ্র, অর্থাৎ হোয়াইট হাউস, সিনেট এবং প্রতিনিধি পরিষদে কোনো একক দলের আধিপত্য। যুদ্ধের প্রকৃতি ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার ভিন্ন ভূখণ্ডে অন্য দুই পক্ষে যুদ্ধের জড়িয়ে যাওয়াকে বোঝায়, যেমন ভিয়েতনাম যুদ্ধে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র জড়িয়ে যায়। গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ পরস্পর বিরোধী রাজনৈতিক ও সামরিক শক্তি বা জাতিসত্তার মধ্যকার সশস্ত্র যুদ্ধ। সার্জিক্যাল স্ট্রাইক পারস্পরিক ক্ষয়ক্ষতি না করে টার্গেট হাসিল করার নামে হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক। লাইন অফ কন্ট্রোল যুদ্ধ সমাপ্তির পথে শান্তিরক্ষী মিশন কর্তৃক প্রদান করা নিয়ন্ত্রণ রেখা। 1949 সালের 1 জানুয়ারি ইউএনএমওজিআইফি কাশ্মীরে এই রকম সীমারেখা প্রদান করে। 1972 সালে সিমলা চুক্তিতে অনুমোদন দেওয়া হয়। প্রি এমপ্টিভ অ্যাটাক হচ্ছে যুক্তরাষ্ট্র 2001 সালে এমন নীতি চালু করে, অর্থাৎ শত্রু আক্রমণের আগেই তাকে আক্রমণ করা। প্রবক্তা হচ্ছে জর্জ ডব্লিউ বুশ। এর আওতায় যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তানে আক্রমণ করে। কোয়াসি ওয়ার আপাতত যুদ্ধ মনে হলেও যুদ্ধ নয়। NIEO বা নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার অনুন্নত ও স্বল্পোন্নত দেশসমূহের অর্থসামাজিক উন্নয়ন ও ধনী দারিদ্র্যের ব্যবধান কমিয়ে আনার জন্য 1974 সালে NIEO নামে একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ সভায় পাশ হয়। নব্য আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানগুলো হলো বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, IMF, ইউরোপিয়ান ইউনিয়ন, এশিয়ান ও ব্রিক্স। বিভিন্ন ধরনের রাষ্ট্রের ধারণা। টাইপ অফ স্টেটস গভীর রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রকে গভীর রাষ্ট্র বলা হয়, অর্থাৎ সরকারি ব্যক্তি, সশস্ত্র বাহিনী, সরকারি প্রতিষ্ঠান বা রাজনৈতিক ব্যক্তি বা দল যখন রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে কাজ করবে তখন তাকে গভীর রাষ্ট্র বলে। উদাহরণ মিয়ানমার বা পাকিস্তানের সেনাবাহিনী যেসব দেশের সরকারের চেয়ে বেশি প্রভাবক, তাই মিয়ানমার ও পাকিস্তান হচ্ছে গভীর রাষ্ট্র। উপগ্রহ স্টেট বা স্যাটেলাইট স্টেট একটি শক্তিশালী রাষ্ট্রের প্রভাবে থাকা দুর্বল রাষ্ট্রকে উপগ্রহ রাষ্ট্র বা স্যাটেলাইট স্টেট বলে। এটি নব্য উপনিবেশ বা পাপেট স্টেট হিসেবেও বিবেচিত। উদাহরণ বর্তমানে ভারতের কাছে ভুটান, সৌদি আরবের কাছে বাহরাইন উপগ্রহ রাষ্ট্র। কোয়াসি রাষ্ট্র আপাত দৃষ্টিতে রাষ্ট্র মনে হলেও বাস্তবিক পক্ষে রাষ্ট্র নয় এমন রাষ্ট্রকে কোয়াসি স্টেট বা কোয়াসি রাষ্ট্র বলে। এদের সার্বভৌমত্ব অন্য কোনো দেশের ইচ্ছা অনিচ্ছার উপর ন্যস্ত থাকে, যেমন আফ্রিকার স্বাদ। ক্ষুদ্র রাষ্ট্র বা স্মল স্টেট সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ক্ষুদ্র রাষ্ট্র বলে, যেমন মালদ্বীপ। বৃহত্তর রাষ্ট্র বা বিগ স্টেট সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বৃহৎ রাষ্ট্র বলে, যেমন উত্তর কোরিয়া। সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা বাফার স্টেট দুইটি সংঘর্ষপ্রবণ রাষ্ট্রের মাঝে অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল, নিরপেক্ষ এবং স্বাধীন রাষ্ট্র, যেমন দুইটি বিশ্বযুদ্ধের সময় সংঘাতময় জার্মানি ও ফ্রান্সের মাঝে বেলজিয়াম এবং বর্তমানে ভারত ও চীনের মাঝে ভুটান হচ্ছে বাফার স্টেট। দত্ত রাষ্ট্র বা ফেইল্ড স্টেট রাষ্ট্র প্রতিষ্ঠানের রাষ্ট্র আনুষ্ঠানিক সার্বভৌমত্ব থাকা সত্ত্বেও জনগণ পরিচালনায় সফল নয় এমন
দেশে হচ্ছে ব্যর্থ রাষ্ট্র, যেমন সোমালিয়া, লাইবেরিয়া। তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড। থার্ড ওয়ার্ল্ড হচ্ছে দেশটি চলতি বিশ্বে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দুর্বল, রাজনৈতিকভাবে অস্থিতিশীল, উদারনৈতিক, গণতান্ত্রিক নয়, বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা দীক্ষায় পিছিয়ে, বৈদেশিক তদারকি বা তদবির মেনে চলে। উন্নয়নশীল দেশকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়ে থাকে। চতুর্থ বিশ্ব বা ফোর্থ ওয়ার্ল্ড, দরিদ্র দেশ, যেমন সোমালিয়া, দক্ষিণ সুদান। জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট, জনসাধারণ বা সাধারণ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণকারী রাষ্ট্র, যেমন জার্মানি পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র। দুর্বল রাষ্ট্র বা দুর্বৃত্ত রাষ্ট্র বা রাফ স্টেট, যেসব রাষ্ট্রকে আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি এক ধরনের হুমকি মনে করা হয় সেগুলোই হচ্ছে দুর্বৃত্ত রাষ্ট্র। যেমন যুক্তরাষ্ট্র বর্তমানে 6টি রাষ্ট্রকে রাফ স্টেট হিসেবে গণ্য করে, যেমন ইরান, উত্তর কোরিয়া, সুদান, সিরিয়া, আফগানিস্তান, ভেনেজুয়েলা। ডিফেক্টো রাষ্ট্র, স্বাধীনতাকামী রাষ্ট্র কিন্তু সার্বভৌমত্ব নাই এমন রাষ্ট্র হচ্ছে ডিফেক্টো রাষ্ট্র, যেমন তাইওয়ান, তিব্বত, হংকং। ডোমিনিয়ন রাষ্ট্র বা ডোমিনিয়ন স্টেট, 1945 সালের আগে ব্রিটিশ উপনিবেশ ছিল এমন দেশগুলোকে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে রাখার জন্য ডোমিনিয়ন তত্ত্বের উদ্ভব ঘটে, যেমন কেননা তখন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা ও আইনের প্রভাব ছিল। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পরেই ডোমিনিয়ন শব্দটি প্রচলন ঘটে। উদাহরণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, কানাডা প্রভৃতি। ডোমিনিয়ন থেকে সর্বশেষ মুক্ত হয় বার্বাডোস। অচি রাষ্ট্র বা ট্রাস্টি স্টেট, স্বাধীনতার স্বীকৃতি দানে, উৎসাহ সৃষ্টি, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা কায়েমের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বে থাকা রাষ্ট্র। উদাহরণ পালাও, 1994 সালে ওসি পরিষদ থেকে স্বাধীনতা লাভ করে। মুকাফিক্কি রাষ্ট্র বা বেজেল স্টেট, পার্শ্ববর্তী ক্ষমতাশীল রাষ্ট্রের স্বার্থে কাজ করে এমন রাষ্ট্র। কোনো বিশ্লেষক এসব রাষ্ট্রকে ট্রাইবুটারি স্টেট বা করদ রাজ্য হিসেবে অভিহিত করেছে। দক্ষিণের রাষ্ট্র বা সাউথ স্টেট, দক্ষিণ গোলার্ধের দেশগুলো দীর্ঘদিন ও উপনিবেশিক শাসনের অধীনে থাকায় অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকে। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা রাষ্ট্রগুলোকে দক্ষিণের দেশ হিসেবে বিবেচনা করা হয়, যেমন সোমালিয়া, দক্ষিণ সুদান। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার স্টেট, ধর্মের ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য হবে না এমন রাষ্ট্র, যেমন ভারত, নেপাল, বাংলাদেশ। ইসলামিক স্টেট, আবু বকর আল বাগদাদির নেতৃত্বে মধ্যপ্রাচ্যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার কর্মসূচি হচ্ছে ইসলামী রাষ্ট্র। সিরিয়া আল রাক্কা এই অঞ্চলের প্রস্তাবিত রাজধানী। ফিফথ রিপাবলিক হচ্ছে ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থার নাম বা পঞ্চ প্রজাতন্ত্র। 1958 সালে দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই ব্যবস্থার উদ্ভব ঘটে। কলা প্রজাতন্ত্র বা বেনানা রিপাবলিক, রাজনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্রকে কলা প্রজাতন্ত্র বলে, যেমন তিউনিসিয়া। সুইং স্টেট, যেসব দেশের আন্তর্জাতিক সম্পর্ক কোনো মুখী তা নির্দিষ্ট নয় সেসব দেশ হচ্ছে সুইং স্টেট, যেমন ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক, মেক্সিকো, সৌদি আরব, ব্রাজিল ইত্যাদি। ফেডারেশন, রাষ্ট্রীয় শাসন বা কতগুলো রাজ্যের ইউনিয়ন, কেন্দ্র প্রদেশের আলাদা শাসন। এলডিসি বা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, স্বল্পোন্নত দেশ। 1964 সালে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ইউনাইটেড 77টি দেশ নিয়ে G77 গঠিত হয়। এই দেশগুলোর মধ্যে যেসব দেশ বাণিজ্যিক ক্ষেত্রে পিছিয়ে আছে তাদের নিয়ে 1971 সালে এলডিসি গ্রুপ তৈরি করা হয়। প্রকাশ থাকে যে G77 মুক্ত দেশগুলোর মধ্যে যারা অর্থনীতিতে অগ্রসরমান তাদের নিয়ে গঠিত হয় G24, এবং বাণিজ্যিক পিছিয়ে থাকা দেশগুলোকে নিয়ে ইকোসোক 1971 সালে এলডিসি গঠন করে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2768 নং প্রস্তাব অনুযায়ী UNGA 2768 রেজুলেশন গঠিত হয় এলডিসি বা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। বাংলাদেশ 1975 সালে এলডিসি ভুক্ত হয়। বর্তমান স্বল্পোন্নত দেশ 44টি। 1971 সালের পরে পর্যন্ত স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে 8টি দেশ। সেগুলো হলো বতসোয়ানা, কেপ ভার্দে, মালদ্বীপ, সামোয়া, নিরক্ষীয় গিনি, ভানুয়াতু, ভুটান ও সাও টোমো অ্যান্ড প্রিন্সিপ। বাংলাদেশ এলডিসি মুক্তির সুপারিশ পায় 2 বার, 2018 এবং 2021 সালে। বাংলাদেশ চূড়ান্ত ছাড়পত্র পাবে 2026 সালের 24 নভেম্বর। স্বল্পোন্নত দেশের থেকে উন্নয়ন দেশের সমন্বয় করে UNCDP। এলডিসিভুক্ত দেশের সুবিধা পায় হচ্ছে জিএসপি এবং সফট লোন সুবিধা, এছাড়াও কপিরাইট সুবিধা। এলডিসিভুক্ত হওয়ার শর্তসমূহ কমপক্ষে সর্বশেষ 3 বছরের গড় মাথাপিছু আয় $1306 উপরে হতে হবে। অর্থনৈতিক ভঙ্গুরতার মান সূচক 32 নিচে হতে হবে। মানব উন্নয়ন সূচকের মান 66 এর উপরে হতে হবে। এলডিসি থেকে মুক্তি পাওয়ার শর্তসমূহ: 3 বছরের গড় আয় $1272, বর্তমানে বাংলাদেশের $2684 2023 হিসাবে। মানব উন্নয়ন সূচক 72.8, যেটি বাংলাদেশ 2018 সালে 17 মার্চ অর্জন করে সিপিডি অনুসারে। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক 25.1 এর কম হতে হবে, বাংলাদেশ অর্জন করে 21.9, এবং মানব উন্নয়ন সূচক 77.5 2023 অনুযায়ী। উপযুক্ত সূচক মান যথার্থ থাকলে 2026 সালের মধ্যে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করবে। ডিপ্লোমেসি বা কূটনীতিক প্রতিনিধি বা ব্যক্তিগত বর্গ বা ডিপ্লোম্যাটিক মিশন 3 ভাগে বিভক্ত। প্রথমত এম্বাসি, অ্যাম্বাসেডর, মিনিস্টার, কাউন্সিলর, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, থার্ড সেক্রেটারি এবং অ্যাটাচড।
দ্বিতীয়টি হচ্ছে হাই কমিশন, হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার, কাউন্সিলর, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, থার্ড সেক্রেটারি এবং অ্যাটাচ। তৃতীয়টি হচ্ছে কনসুলেট জেনারেল, কনসুল জেনারেল, কনসাল এবং ভাইস কনসাল। কূটনৈতিক বিশেষ অধিকার ও দায়মুক্তি, প্রিভিলেজ অ্যান্ড ইমিউনাইটিস। 1961 সালের ভিয়েনা কনভেনশনের 31 থেকে 34 অনুচ্ছেদ মোতাবেক একজন কূটনৈতিক স্বাগতিক দেশে তার বিশেষ অধিকার ও দায়মুক্তিপ্রাপ্ত হবেন, যেমন সেগুলো হলো: প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার লাভ, ফৌজদারি ও দেওয়ানি আদালতের সাক্ষ্য প্রদানের বাধ্যবাধকতা, রাজস্ব ও কর থেকে অব্যাহতি, কূটনৈতিক মিশনের নথিপত্র তল্লাশি ও আটক থেকে অব্যাহতি, গ্রেপ্তার বা আটক থেকে অব্যাহতি, নিজের ও পরিবারবর্গের জানমালের নিরাপত্তা লাভ। ডিপ্লোম্যাটিক টার্ম ডিপ্লোম্যাটিক টার্মগুলো এবং তার সম্পর্কে বিস্তারিত। অ্যাম্বাসেডর হচ্ছে সর্বোচ্চ মর্যাদা কূটনৈতিক পদ। দূতাবাস প্রধান হিসেবে কাজ করবেন। জাতিসংঘভুক্ত অন্যান্য সংস্থার সর্বোচ্চ কূটনীতিককে রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর বলা হয়। রাষ্ট্রদূতের সবসময় মান্যবর বা হাই এক্সেলেন্সি বা হার এক্সেলেন্সি, হিজ এক্সেলেন্সি হিসেবে সম্বোধন করা হয়। অ্যাম্বাসেডর অল লার্জ, অভিজ্ঞ এবং অবসরপ্রাপ্ত কূটনীতিক। অ্যাকর্ড, আন্তর্জাতিক সমস্যা সমাধানের সম্মতিতে বোঝায়। অ্যাজাইলম, রাজনৈতিক শরণার্থী। অ্যাটাচ, জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মিশনে কাজ করেন এমন বিশেষজ্ঞ। অ্যাড রেফারেন্ডাম, সরকার অনুমোদন করা সাপেক্ষে প্রস্তাব মেনে নেওয়ার প্রতিশ্রুতি। ডিপ্লোম্যাটিক অর এক্সট্রাটেরিটোরিয়াল অ্যাজাইলম, এটি হচ্ছে গ্রেপ্তার এড়াতে কেউ দূতাবাস, যুদ্ধজাহাজ, বাণিজ্যিক জাহাজ বা কোনো সংস্থার অফিসে আশ্রয় নিলে তাকে অতিরাষ্ট্রীয় শরণার্থী বলে। উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে ইউকের রাষ্ট্রদূতাবাসে অতিরাষ্ট্রিক শরণার্থী ছিলেন। কাউন্সিলর, কোনো দূতাবাসের জ্যেষ্ঠ সচিবকে বলা হয় কাউন্সিলর, তিনি তৃতীয় শীর্ষ কর্মকর্তা। সেন্সারি, কূটনৈতিক মিশনের প্রধানের প্রকৃত দপ্তর। ক্রিডেনশিয়াল বা পরিচয়পত্র, একজন রাষ্ট্রদূত নিযুক্ত হবার পর তাকে একটা পরিচয়পত্র দেওয়া হয়, তাতে স্বাক্ষর থাকে দেশের রাজা কিংবা রাষ্ট্রপ্রধানের। এই পরিচয়পত্র পেশের আগ পর্যন্ত তিনি রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি লাভ করবেন না। চার্জ d'affaires, যখন কোনো রাষ্ট্রদূত বা মিনিস্টার ছুটিতে যান তখন তিনি মিশনের কাজের দায়িত্ব দিয়ে যান জ্যেষ্ঠতম কর্মকর্তাকে। তিনি কাউন্সিলর কিংবা প্রথম সচিব হতে পারেন। কনসাল জেনারেল, বাণিজ্যিক দূত। ডিপ্লোম্যাটিক ইলনেস, কোনো প্রস্তাব বা অধিবেশন এড়িয়ে থাকার জন্যে কূটনীতিক এই অসুস্থতার ভান করেন। ডিপ্লোম্যাটিক কর্পস, গ্রাহক রাষ্ট্রের অবস্থানরত বিভিন্ন প্রেরক রাষ্ট্রের কূটনৈতিক মিশন প্রধানদের নিয়ে কূটনৈতিক কোর গঠিত, যেমন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় কূটনীতিকদের জোট বা কোর হলো থার্সডে গ্রুপ। ডিপ্লোম্যাটিক বাগ, একজন রাষ্ট্রদূত বা মিনিস্টার সরকারের সঙ্গে যোগাযোগ করেন ফাইফা, টেলিগ্রাম, টেলিফোন, লিখিত প্রতিবেদন এবং ডেসপাসের মাধ্যমে। ডেসপাস মেইল ব্যাগে রাখা হয়, বিশেষ কুরিয়ার কিংবা কিংস মেসেঞ্জার তা বহন করে নিয়ে যায়। কিংস মেসেঞ্জার বা কুরিয়ারকে বিশেষ পাসপোর্ট দেওয়া হয় এবং উক্ত ব্যাগ খুলে দেখার অনুমতি বা অধিকার থাকে না বা কারণেই। এনভয় হচ্ছে মিনিস্টার পদমর্যাদার উপরাষ্ট্রদূত। তিনি রাষ্ট্রদূত বা হাইকমিশনার পদমর্যাদার পরের অবস্থানে থাকেন, তবে তিনি মিশন প্রধান থাকেন এবং বিশেষ উদ্দেশ্যে কোনো সংস্থা বা দেশের থেকে প্রেরিত হন। এক্সেলেন্সি, গ্রেট ব্রিটেনে এই উপাধিটা ব্যবহার করা হয় রাষ্ট্রদূত, ভাইসরয় এবং গভর্নর জেনারেলের ক্ষেত্রে। অন্যান্য দেশে মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। গুড অফিস, কোনো বিরোধ বা দুটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে তৃতীয় কোনো দেশ যদি এগিয়ে বিরোধ মীমাংসার জন্য কাজ করে তাকে ওই তৃতীয় দেশ গুড অফিস বলা হয় বা বলে অফিসেস। হাই কমিশনার, ব্রিটিশ কমনওয়েলথভুক্ত কোনো দেশ বা অন্য কোনো দেশে যে রাষ্ট্রদূত প্রেরণ করা হয় তাকে হাই কমিশনার বলে। 1948 সাল থেকে হাই কমিশনার পোস্টটি চালু হয়। নানসিও, ভ্যাটিকানের ফুফ প্রেরিত দূতকে বলা হয় নানসিও। ইন্টারনানসিও, ভ্যাটিকান ফুফ প্রেরিত দূতাবাসের বা দূতের সহকারীকে বলা হয় ইন্টারনানসিও। পার্সোনা নন গ্রাটা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পরে কূটনৈতিক ব্যাখ্যা সন্তোষজনক না হলে ওই কূটনীতিকের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদানসহ তাকে বঞ্চিত ঘোষণা করাকে বোঝায়। রিকল, কূটনীতিক স্বাগতিক দেশে শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করলে তাকে স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করাকে বোঝায় রিকল। স্ট্যাটাস কিউ, এর অর্থ হলো স্থিত অবস্থা, এ দ্বারা বোঝায় যুদ্ধের আগে যে অবস্থা ছিল। স্যাংশন, আইন কিংবা চুক্তিভঙ্গের জন্য দণ্ড। 1961 সালে কনভেনশনের অনুচ্ছেদ 14 অনুযায়ী কূটনৈতিক মিশন প্রধানদের নিম্নে 3টি শ্রেণীতে ভাগ করা হয়: রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূত, চার্জ d'affaires। রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং ফুপের দূত হচ্ছে নানসিও, যারা রাষ্ট্রপ্রধানের নিকট প্রেরিত হন। উপরাষ্ট্রদূত বা কূটনীতিক মন্ত্রী এবং ফুপের উপদূত বা ইন্টারনানসিও রাষ্ট্রপ্রধানের নিকট প্রেরিত হন। চার্জ d'affaires পররাষ্ট্র মন্ত্রীদের নিকট প্রেরিত হন। লেভেল অফ ডিপ্লোম্যাসি, কূটনীতির নাম এবং বিষয়বস্তু।
ট্রাক ওয়ান ডিপ্লোমেসি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের মধ্যে আলোচনাকে বোঝায়, যেমন দুইটি দেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা। ট্রাক টু ডিপ্লোমেসি রাষ্ট্রের বেসরকারি প্রতিনিধি সুশীল সমাজের মধ্যে আলোচনাকে বোঝায়, যেমন বাংলাদেশের পক্ষে আবদুল্লাহ আবু সাইদ চৌধুরী এবং ভারতের পক্ষে অমর্ত্য সেনের মধ্যে তিস্তা ইস্যুতে আলোচনা। ট্রাক থ্রি ডিপ্লোমেসি হচ্ছে দুইটি পক্ষের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তৃতীয় কোনো পক্ষের আলোচনায় অংশ নেওয়া হচ্ছে ট্রাক থ্রি ডিপ্লোমেসি বা কূটনীতি, যেমন বিশ্বব্যাংক তিস্তার পানি বন্টন আলোচনায় অংশ নিলে হবে ট্রাক থ্রি। সেকেন্ড ট্রাক ডিপ্লোমেসি বলা হয় অর্থনৈতিক ও সামরিক দিক থেকে শক্তিশালী দেশ কর্তৃক দুর্বল দেশে আরোপিত কূটনীতি। ডুয়েল ট্রাক ডিপ্লোমেসি বলা হয় প্রতিপক্ষকে বশ্যতা স্বীকার করাতে আলোচনার পাশাপাশি চাপ সৃষ্টিকে বোঝায়। মাল্টি ট্রাক ডিপ্লোমেসি হচ্ছে ট্রাক ওয়ান, ট্রাক টু এবং ট্রাক থ্রি এর কূটনীতির মধ্য থেকে যদি যে কোনো দুইটি কূটনীতি যৌথভাবে কাজ করে তখন তাকে মাল্টি ট্রাক ডিপ্লোমেসি বলে। পিং পং ডিপ্লোমেসি 1949 সালে সমাজতান্ত্রিক বিপ্লবকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। অবশেষে 1971 সালে যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দল অর্থাৎ চীনা ভাষায় পিং পং চীনে খেলতে গেলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এটাই পিং পং কূটনীতি নামে পরিচিত। লোক-এস্ট ডিপ্লোমেসি হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন ও জাপানমুখী বাংলাদেশের পররাষ্ট্রনীতি। লোকেস্ট ডিপ্লোমেসি। গানবুট ডিপ্লোমেসি হচ্ছে শক্তি প্রয়োগের ভয় দেখিয়ে প্রতিপক্ষকে হটে যেতে বা দমে যেতে বাধ্য করার কৌশল। স্ট্রিং অফ ফেয়ার স্ট্র্যাটেজি ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের নৌ স্থাপনা কর্মসূচি। শাটল ডিপ্লোমেসি হচ্ছে সমস্যা সমাধানের পক্ষসমূহের বারবার ভ্রমণ করাকে বোঝায় বা যা মাখু কূটনীতি নামে পরিচিত। 1973 সালে মার্কিন সেক্রেটারি অফ দ্য স্টেট হেনরি কিসিঞ্জার মিশর ও সিরিয়া থেকে ইসরায়েলের সৈন্য ফেরত নিয়ে বারবার তেল আভিভ, দামেস্ক ও কায়রো ভ্রমণ করেন। ডলার ডিপ্লোমেসি হচ্ছে আর্থিক সহায়তার মাধ্যমে বশ্যতা স্বীকার করানোর কৌশল, যেটি ডলার ডিপ্লোমেসি নামে পরিচিত। 1947 সালে ট্রুম্যান নীতির মধ্যকার ডলার কূটনীতি চালু হয়। ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি চীনের অগ্রাসী কূটনীতি, হুমকি প্রদান করে বশ্যতা স্বীকারের চেষ্টা। ওপেন ডোর ডিপ্লোমেসি বা পলিসি বিনা শর্তে যে কোনো খাতে যে কোনো পরিমাণ পুঁজি বিনিয়োগ করতে পারার নীতি, মূলত মুক্তধার নীতি। সিঙ্গাপুর ও হংকং এই নীতি প্রচলিত ছিল। প্রিভেন্টিভ ডিপ্লোমেসি সংঘাত এড়িয়ে সমস্যা সমাধান করার কূটনীতি। চেকবুক ডিপ্লোমেসি হচ্ছে অর্থনৈতিক সমস্যা ও বিনিয়োগে করে চাটুকারীর সমর্থন পাওয়ার জন্য শক্তিশালী রাষ্ট্রসমূহ চেকবুক কূটনীতি অনুসরণ করে। বর্তমানে চীন সামরিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই কূটনীতি প্রয়োগ করে। সাইডলাইন ডিপ্লোমেসি আন্তর্জাতিক কোনো সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক কোনো বিষয়ে নিয়ে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে আলোচনা, যেমন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা। মেগাফোন ডিপ্লোমেসি হচ্ছে যখন কোনো রাষ্ট্র বা তার প্রতিনিধি গোপন বা আনুষ্ঠানিক আলোচনার পরিবর্তে প্রকাশ্যে গণমাধ্যম বা জনসম্মুখে রাজনীতি ও কূটনীতির বিষয়াদি নিয়ে বক্তব্য দেয়। এটি সাধারণত চাপ প্রয়োগ বা জনগণের মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যে করা হয়, যাতে সমঝোতার পরিবর্তে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরা হয়। এই ধরনের কূটনীতিক কার্যক্রমে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা না করে মিডিয়ার মাধ্যমে বক্তব্য প্রদান করে পরস্পরের উপর চাপ সৃষ্টি করা হয়। কোনো একটি রাষ্ট্র বা উভয়ে যদি দ্বন্দ্ব নিরসনের জন্য প্রচলিত পদ্ধতি বা সফট অ্যাপ্রোচ এর পরিবর্তে সরাসরি প্রতিবাদের পদক্ষেপ গ্রহণ করে। উদাহরণস্বরূপ বলা যায়, সম্প্রতি ভারতের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের প্রতি আহ্বান জানান দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয় এবং সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করেন। ট্রাক 1.5 ডিপ্লোমেসি যেই কূটনীতিক প্রক্রিয়ায় সরকার কর্মকর্তাগণ ও বেসরকারি প্রতিনিধিগণ একই সাথে অংশগ্রহণ করে তাকে ট্রাক 1.5 ডিপ্লোমেসি বলা হয়। এই কূটনীতিক প্রক্রিয়ায় ট্রাক 1 ও ট্রাক 2 কূটনীতি উভয় সমন্বয় ঘটে। ফ্যালেইস ডিপ্লোমেসি আফ্রিকা মহাদেশে চীনের অবকাঠামো নির্মাণ প্রকল্প। এলিফ্যান্ট ডিপ্লোমেসি 4 মার্চ 2025 সালে মায়ানমারের জান্তা প্রধান মিং অং লাই ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে বৈঠক করে। ক্ষমতা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে হাতি মিয়ানমারের সম্মানিত হয়ে থাকে, দেশটির সংস্কৃতিতে বিশেষ স্থান রাখে। মিয়ানমার রাশিয়াকে 6টি হাতি উপহার দেয়, যা সম্পর্কের ক্ষেত্র আরও দৃঢ় করার প্রতীক হিসেবে প্রয়াস পায়, যেটি এলিফ্যান্ট ডিপ্লোমেসি হিসেবে পরিচিতি লাভ করে। চুক্তির ধরন বা টাইপ অফ থ্রেডিস। চুক্তির ধরন বা বিষয়বস্তু। LOI বা লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্র। MOU বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক। এটিকে চুক্তির আগে পরীক্ষামূলক চুক্তি বলা হয়। প্রটোকল হচ্ছে চুক্তি বা কনভেনশনের চেয়ে কম
নিয়মানুগ। এটি চুক্তির মতো কিন্তু চুক্তি নয়, শর্ত থাকে কিন্তু শাস্তি থাকে না। পর্তুগাল যুক্ত এই কোনো ইংরেজি বা বাংলা প্রতিশব্দ নেই, কার্যবিধির শুদ্ধ নিয়ম এবং আনুষ্ঠানিকতাকে বোঝায় থাকে। 3D দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক ঐকমত্যের দলিল, এটি অবশ্যই পালনীয়। এগ্রিমেন্ট হচ্ছে ধারা বিশিষ্ট ঐকমত্যের দলিল, অবশ্যই পালনীয়। অ্যাক্ট অলঙ্ঘনীয় আইন। কনভেনশন হচ্ছে নির্দিষ্ট সংখ্যক দেশের অনুমোদনের পর কার্যকর হয়। কনভেনশন আইনগতভাবে বাধ্যতামূলক। এক্সট্রাডিশন অপরাধী প্রত্যার্পণ চুক্তি। বাংলাদেশ 2008 সালে থাইল্যান্ডের সাথে, 2013 সালে 27 জানুয়ারি ভারতের সাথে অপরাধী প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষর করে। মালদ্বীপ ও কাতারের সাথে বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি খসড়া অনুমোদন করে 3 অক্টোবর 2024 সালে। চিজপেয়ার হচ্ছে যুদ্ধবিরতির মৌখিক ঘোষণা। আর্মিস্টিক হচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। ট্রুস হচ্ছে নির্দিষ্ট সময়সীমা দিয়ে সাময়িক যুদ্ধবিরতি। মোডাস ভাইভেন্ডি অস্থায়ী চুক্তি। স্টেট অফ ওয়ার্ক যুদ্ধ অবস্থা। ইনস্ট্রুমেন্ট আন্তর্জাতিক দলিল। এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মুক্ত বাজার চুক্তি, যেমন 2000 সালে 25শে নভেম্বর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চীনের উদ্যোগে স্বাক্ষরিত হয় বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাজার চুক্তি, রিজিওনাল কম্প্রিহেনশন ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপি। এশিয়ানের 10টি সদস্যের সাথে আছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। পিটিএ বা প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। 6 ডিসেম্বর 2020 তারিখে বাংলাদেশ ভুটানের সাথে পিটিএ স্বাক্ষর করে। এর ফলে বাংলাদেশ 100টি পণ্য এবং ভুটান 34টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। রিপ্যাট্রিয়েশন প্রত্যাবাসন চুক্তি শরণার্থীদের নিজ ভূমিতে ফেরত পাঠানোর জন্য বসতি, জীবন ও জীবিকার নিশ্চয়তা প্রদানকে বোঝায়। রিপারেশন যুদ্ধের ক্ষতিপূরণ। ট্রিনিটি হাউস হচ্ছে ট্রিনিটি হাউস এগ্রিমেন্ট 2014 সালে 23শে অক্টোবর জার্মানি ও যুক্তরাজ্য স্বাক্ষর করে। চুক্তির বিষয় দেশ দুটো একসাথে আর্টিলারি, বন্দুক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করবে। 3D চুক্তি প্যারিস বা প্রথম ভার্সাই চুক্তি 1783 স্বাক্ষর 1783 সালে স্বাক্ষরকারী দেশ 4টি, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, স্পেন ও নেদারল্যান্ড। চুক্তিসমূহ হচ্ছে গ্রেট ব্রিটেনের রাজা 3য় জর্জের সাথে মার্কিন প্রতিনিধিদের শান্তি প্রস্তাব ও মার্কিন সার্বভৌমত্বের স্বীকৃতি। 2 ব্রিটেনের রাজার সাথে ফ্রান্সের রাজা ষোড়শ লুই এর প্রতিনিধি ও স্পেনের রাজা 3য় চার্লসের মধ্যে 2টি চুক্তি। 3rd হচ্ছে ব্রিটেনের রাজার সাথে ডাচ প্রজাতন্ত্রের প্রধানের প্রতিনিধিদের সাথে শান্তি চুক্তি। প্যারিস বা দ্বিতীয় ভার্সাই চুক্তি 1919 প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির পরিকল্পনা বিষয়ক মিত্রশক্তির 32টি দেশ স্বাক্ষর করে। প্যারিস ফ্যাক্ট 1928 আন্তর্জাতিক অনাগ্রাসন বিষয়ক ব্রিটেন, ফ্রান্স ও ইউএসএ স্বাক্ষরকারী। প্যারিস শান্তি চুক্তি 1973 ভিয়েতনাম যুদ্ধ অবসান বিষয়ক মার্কিন পররাষ্ট্র উপদেষ্টা হেনরি কিসিঞ্জার ও ভিয়েতনামের নেতা ডি লাগ থু স্বাক্ষর করে। ডেটন চুক্তি হচ্ছে বসনিয়া সংকটের আবাসনের চুক্তি, যেটি 14 ডিসেম্বর 1995 সালে প্যারিসের ফ্রান্সে হয়। চুক্তির জন্য আলোচনা হয় যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের বিমান ঘাঁটি ডেটনে। স্বাক্ষরকারী বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া ও ক্রোয়েশিয়া 3টি দেশ। চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। বসনিয়া সংকট সমাধানে মধ্যস্থতাকারী রিচার্ড হলব্রুক মার্কিন কূটনীতিক। বসনিয়া যুদ্ধের অস্ত্রবিরতিতে ভূমিকা রাখেন জিমি কার্টার। তাসখন্ড চুক্তি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে 1965 সালের যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর হয় 10 জানুয়ারি 1966 সালে তাসখন্ড, উজবেকিস্তানে। স্বাক্ষরকারী ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। মধ্যস্থতাকারী প্রাক্তন সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিন। ক্যাম্প ডেভিড চুক্তি হয় আরব ও ইসরায়েলের চতুর্থ যুদ্ধ অবসানের চুক্তি। স্বাক্ষর 1978 সালে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে। স্বাক্ষরকারী মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাসেম বেগিন। মধ্যস্থতাকারী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। বিষয়বস্তু মিশর সিনাই উপত্যকার নিয়ন্ত্রণ ফিরে পাবে এবং মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিবে। প্রতিক্রিয়া মিশরকে ওআইসি ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। জর্ডান যুক্ত হয় 1994 সালে। মিশর প্রেসিডেন্ট আনোয়ার সাদাত প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার পান 1978 সালে এবং আনোয়ার সাদাত খুন হন 1981 সালে। আব্রাহাম অ্যাকর্ড পিস এগ্রিমেন্ট ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের শান্তি চুক্তি 13 আগস্ট 2020 সালে ওয়াশিংটনে সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে এই চুক্তি। এই অনুযায়ী ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিন ভূখণ্ডে আর ইহুদি বসতি সম্প্রসারণ করবে না এবং বিনিময়ে আরব আমিরাত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। হোয়াইট হাউসে স্বাক্ষরিত এই চুক্তি 15 সেপ্টেম্বর 2020 তারিখে অন্তর্ভুক্ত হয় বাহরাইন। এই বছরেই 10 ডিসেম্বর চুক্তিতে যুক্ত হয় মরক্কো এবং এই চুক্তির আওতায় 2021 সালে সুদান যুক্ত হয়। বর্তমানে এই চুক্তিতে 4টি আরব দেশ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত রয়েছে।